السلام السلام عليكم عليكم ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. ওয়ালাইকুম বলেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কল দেওয়ার সময় এই শব্দগুলো কোথা থেকে আসে হুজুর? আমরা জানতে চাচ্ছিলাম আর কি। আমরা যারা জয়েন করতেছি তারা অবশ্যই সালামের পরে কলটা আমরা আনমিউট করে রাখবো ইনশাল্লাহ, তাহলে স্যারের কথাটা আমরা স্পষ্ট ভাবে শুনবো। السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها فإنه نصف العلم. ربي يسر ولا تعسر وتمم بالخير. আমি সবাইকে মিউট করে দিচ্ছি, মেহেরবানি করে সবাই একটু মিউট হয়ে যাবেন। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি। আপনারা যদি মিউট না থাকেন তাহলে পরবর্তীতে হুজুর, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, আপনি সহ মিউট হয়ে গেছেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে আমার কথা? জি, এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা, হুজুর, ঠিক আছে, শোনা যাচ্ছে। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা বলবো, আসলে জুম চালানোর কিছু নিয়ম। যারা আমরা নতুন, যারা আগে জুম ক্লাস করছি, তো আলহামদুলিল্লাহ জুমের নিয়ম তো আমরা জানি, কিন্তু যারা নতুন আমরা তো জুম ক্লাস করার নিয়ম জানি না। এই জন্য আমাদের যারা নতুন তাদের জন্য একটু জুমের নিয়মটা। এখন যদি কল দেয় সরাসরি কেমন লাগে? তাও আমাদের ইয়ার কোর্সের লোক, এরা ভর্তি হয়েছে, এতক্ষণে কল দেয়। লাইভটা ওই ওটা খারাপ লাগে। চালু করে দিন। তো জুমটা আমরা সবাই কি রাখবো? জুমের আমরা সবাই দেখবো যে জুমের এই যে কর্নারে একটা কি আছে, মাউস আছে। এই মাউসটা বন্ধ রাখবো, না হলে আমাদের সাউন্ড গুলো, সবার সাউন্ড গুলো কি হবে, একজনেরটা আরেকজনের দিকে যাবে, তো এটা আমাদের বিরক্তির কারণ হবে। আর ভিডিওটাও অফ রাখার চেষ্টা করব। আর যদি জুমের নিয়ম আমরা না জানি তাহলে একটু ইউটিউব থেকে গিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে একটু শিখে নিলে আপনি কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। অল্প 2-1 মিনিট একটু ভিডিও দেখে যে আমি জুম ক্লাসে কিভাবে জয়েন হব লিঙ্ক দিয়ে, এটা আপনারা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কাছে যারা ফোন দিবেন, আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, সবাই ভিডিওটাও একটু বন্ধ রাখলে ভালো হয়। আমাদের ক্লাসটা যেহেতু আজকে প্রথম, তো এই জন্য আমরা কিছু নিয়ম আরো হচ্ছে কি, আমরা
আমাকে আপনারা যখন যতদিন আমাদের কোর্সটা করবেন, আপনারা আমার যে লিঙ্ক দেওয়ার সময় হচ্ছে 9টা 30, অথবা সামনে আর একটু আগায় নিতে পারি। তো ওই লিঙ্ক দেওয়ার যে টাইমটা, ওই সময়ের ভিতরে আপনারা কি করবেন না, কল দিবেন না। এমনকি আমার ক্লাসের সময় হওয়ার 5-10 মিনিট আগে কেউ কল দিবেন না, কারণ আমি লিঙ্ক দিতে যাই অনেকটা সমস্যা করে দেয়। আবার লিঙ্ক না দেওয়া হইলেও 5 মিনিট 5-7 মিনিট একটু অপেক্ষা করবেন, এর আগে আমাকে কল দিবেন না। আর ক্লাসের সময় হইলে তো কল দেওয়াই যাবে না, আপনার কোনো প্রয়োজন থাকলে আগে থেকেই সেরে নিতে হবে, আর না হইলে ক্লাস শেষ হইলে পরে জানতে হবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে দেখেন, আমাদের এই কোর্সটা মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ধরনের মানুষ অ্যাড হয়, গোয়েন্দা পুলিশ থেকে ধরে অনেক ধরনের মানুষ, পুলিশের বড় বড় গোয়েন্দারা এরকম আছে, তারপরে আহ, আপনার আর্মিরে বিডিআর থেকে ধরে এরকম আর অসংখ্য উলামায়ে কেরাম, কথা তো শুনতে মাওলানা পাচ্ছি না মুফতি কিছু। এরকম আমাদের কোর্সে ভর্তি হয় আলহামদুলিল্লাহ। তারপরে আছে আপনার নবীন আইনজীবী যারা, এরাও আমাদের এই কোর্সটা শিখেন, যেহেতু ওনারা মামলা মোকদ্দমা নিয়ে কি করেন, দেখা দেখি করেন। আসলে মূলত মামলা মোকদ্দমা যত হয় আমাদের এই যে দুনিয়াতে, মানুষের মামলা মোকদ্দমার বেশিরভাগই হয় সম্পদ নিয়ে, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে একটা সূরা পড়ছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর পরস্পরকে নেক আমলের দিকে দাওয়াত দেয়, এবং পরস্পর পরস্পরকে সবর অর্থাৎ অন্যায় কাজ থেকে ধৈর্য ধারণ করার দাওয়াত দেয়, তারা এই 4টা কোয়ালিটি ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আরেকটা আরো 2টা হাদিস পড়ছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই কি নিয়তের উপর নির্ভরশীল। দেখেন, আমরা যে এই কোর্সটাতে ভর্তি হব, সর্বপ্রথম আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে, যে আমরা কেন আমি দুনিয়াবি যে কোনো কাজ করি না কেন, একজন মুসলমানের একেবারে টয়লেট থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত কাজ আছে, সমস্ত কাজ, এমনকি বিবাহ করা থেকে ধরে সবকিছু নেকি নেকি নেকি, যদি আমরা তরিকা অনুযায়ী করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী করি, এবং সওয়াবের নিয়ত থাকতে হবে, নিয়তে করি, তাহলে আমরা প্রত্যেকটা কাজে সওয়াব পাবো। আর আমরা যে কোর্সটাতে ভর্তি হয়েছি, এটা তো 100% আমরা সমাজে নিজের অধিকার নিজেরা বুঝে নেব, মানুষকে মানুষের অধিকার বুঝাই দিব, এই নিয়তে তো আমাদের এই কোর্সটাতে অ্যাড হওয়া। তো এটা তো 100% ন্যাক আমল, ঠিক আছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি, তাআল্লামুল ফরাইদা ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম, মানে তোমরা কি করো, ফরায়েজ শিক্ষা করো, কেননা কি ফরায়েজ যেটা এবং মানুষকে শিক্ষা দাও, এটা হচ্ছে সমস্ত ইলমের অর্ধেক। দেখেন, এই যে ভূমি দরিব আমরা শিখবো, এটা ফরায়েজেরই একটা অংশ। তো তাহলে আমরা দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ইলম, যত দুনিয়াতে যত ইলম আছে সমস্ত ইলমের অর্ধেক বলা হয়েছে আমরা যে ইলমটা শিখবো সেই ইলমটাকে। তো এই এলএম শিখতে গিয়ে আমাদের কিছু জানা থাকতে হবে, যে আমরা আসলে আমাকে যারা অনেক সময় নক দিবেন, আমার একটু আমার যেহেতু আমি মাদ্রাসার দায়িত্বে আছি, আমার ঢাকায় একটা মাদ্রাসা আছে, আমাদের দেশে আরেকটা মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে দেশে আমার নিজস্ব জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার আর হাটাজারিতে আমাদের ট্রেনিং সেন্টার আছে, অনলাইনে ট্রেনিং সেন্টার আছে, আরো অনেক ঝামেলা আছে আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত ঝামেলার মধ্যে অনেক সময় দেখা যায় আমার আপনাদেরকে যখন আপনারা মেসেজ করবেন, আমি সব সময় লাইনে থাকি না, ক্লাসের সময় লাইনে আসি, এছাড়া বাকি মাঝে মধ্যে লাইনে আসি, মাঝে মধ্যে লাইনে আসি। তো যখন লাইনে আসি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব, কিন্তু একটু দেরি হইলে অনেকে আবার রাগারাগি করেন, এটা করা যাবে না। এবং আমাদের ক্লাস চলাকালীন আমরা একটা সময় দিব, ওই সময় আপনাদেরকে কি করতে হবে, যে কোনো প্রশ্ন থাকলে করতে হবে। এখন আমি ক্লাস করতেছি, মাঝে কোনো প্রশ্ন না করে আপনারা একটু নোট করে রাখতে হবে, কেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাচ্ছি, সেই সময় যদি আপনারা কি করেন, প্রশ্ন করেন, দেখা যায় আমার মাথা থেকে কিন্তু মানুষ একটা আছে শীটের ভিতরে আছে, সেগুলো তো পড়াবো, এছাড়াও এক্সট্রা কিছু কথা যেগুলো আসলে আপনারা যদি হঠাৎ করে প্রশ্ন করেন অনেক সময় চলে যেতে পারে। এই জন্য কোনো কথা আসলে আমি যখন সময় দিব প্রশ্ন করার, তখন আপনারা কি করবেন, প্রশ্ন করবেন, অথবা আপনারা হাত তুলবেন। আমাদের জুমে তো হাত তোলার সিস্টেম আছে, তো হাত তুলবেন, হাত তুলে আমাদের করার চেষ্টা করবেন যে আমার কোনো প্রশ্ন আছে কিনা। আমি যখন হাত তুলবেন আমি বুঝবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে, তো আমি এমনি আপনাদের প্রশ্ন নিবো ইনশাল্লাহ।
আরেকটা হচ্ছে দেখেন আমাদের যে হাটাজারিতে একজন বড় আলেম যিনি মুসলিম শরীফ পড়ান, তিনিও আমার এই ভূমি জরিপ কোর্সটা করছে। ফরায়েস আমার থেকে শেখার পরে ওনার যে আদব কায়দা, মাঝে মাঝে আমার সাথে যে হাটাজারি গেলে দেখা হয়, উনি উস্তাদ উস্তাদ বলে জড়াইয়া ধরেন। এখন আমার আমার কোর্সে দুনিয়া বিলাইনের অনেক বড় বড় মানুষ আপনারা অ্যাড হন। এখন আপনাদের তুলনায় তো আমি কিছুই না, একদম নগণ্য। তারপরেও আপনাদের কি করতে হবে, আমি একজন আলেম মানুষ, হ্যাঁ, সেই হিসেবে যদি মূল্যায়ন করেন তো আলহামদুলিল্লাহ, না হলেও কমপক্ষে আমি যে আপনাদেরকে এই সাবজেক্টটা পড়াচ্ছি সেই হিসেবে আপনাদের কি, যতক্ষণ পড়াই ততক্ষণ তো আপনাদের উস্তাদ, তাই না? সেই হিসেবে আমার কাছে কোনো একটা কিছু জিজ্ঞেস করলে একটু আদবের সাথে করবেন, কারণ আমি আসলে অনেক কিছু ম্যানেজ করি, তো এই জন্য আমাকে এটা অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য বলেছি। আরেকটা হচ্ছে কাজের জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে কি, আমাদের এই কোর্সটা আপনার যারা মোটামুটি আপনার মোটামুটি অষ্টম শ্রেণীর উপরে পড়ালেখা করছে, মানে যোগ বিয়োগ ভাগ গুণ অঙ্কগুলি পারেন, মোটামুটি ইংলিশ পড়তে পারেন, বাংলা রিডিং পড়তে পারেন, এইরকম যে কেউ আমাদের এর থেকে উপরে আপনার এসএসসি এইচএসসি, হ্যাঁ, অনার্স মাস্টার্স থেকে ধরে ডক্টর যত উপরে হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি আপনারা একজন প্রশ্ন করতেছেন, আমি প্রশ্ন নিব, একটু সময় দিব, ওই সময় আপনি কুইকে রাখেন কি প্রশ্ন করতে চান। তো তারা সবাই ভর্তি হতে পারবে, এটাই আমাদের যোগ্যতা আর কি। কারণ আমাদের এটা একটা প্র্যাকটিক্যাল দক্ষতার কাজের বিষয়। আপনারা এই বিষয়টা বুঝেন, এরকম যোগ্যতা থাকলেই হবে। তারপরে আমাদের কোর্স শেষে আলহামদুলিল্লাহ, এটা 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স শেষে ইনশাল্লাহ সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে ক্লাস, আমাদের এই ক্লাসটা তো আজকে থেকে উদ্বোধন হইলো, আগামী 10 তারিখ থেকে আমাদের এই ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ভূমি জরিপ। ভূমি জরিপটা কোথায় থেকে শুরু হয়েছে? ভূমি জরিপটা আসলে শুরু হয়েছে আপনার মানুষ যখন থেকেই আপনার কৃষির উপর নির্ভরশীল হয়েছে, তখন থেকে এই ভূমি জরিপ শুরু হয়েছে। কিভাবে এটা শুরু হয়েছে? যেমন আমাদের এই যে যত জমি আছে, আগে তো এরকম সেচ ব্যবস্থা ছিল না আদিকালে। তো যারা জমি জমা চাষ করতো, নদী মাতৃক এলাকা, নদীর কাছাকাছি এলাকাগুলো মানুষ চাষবাস করতো, তো একবার যখন চাষ উপযোগী করতে একটু পরিশ্রম হইতো, তো চাষ উপযোগী করে চাষবাস করে ফসল মারানোর পরে তারা সবাই চাইতো আগামী বছর, হ্যাঁ, পরের বছর আবার সেই একই জমি চাষ করতে। কিন্তু সমস্যা দেখা যেত কি, যেহেতু নদীর পাশাপাশি এলাকা, চর এলাকা, সেখানে কি অনেক বেশি পলিমাটি পড়তো। পলিমাটি পড়ার কারণে কি হতো, আপনার আইল গুলো মিসমার হয়ে যেত, যে চিহ্নগুলি ছিল যে আমি কতটুকু করলাম, এই চাষবাস করছিলাম আর উপযোগী করছিলাম, এটা আর মনে থাকতো না। যার কারণে ধাক্কা ধাক্কিটা, একজন বলতো না আমার এখান থেকে আমার ওখান থেকে, এরকম খেলা ধাক্কা লাগতো। তো মানুষ তো সুশৃঙ্খল ভাবে, হ্যাঁ, আপনার জীবনযাপন করতে ভালোবাসে, তো মানুষ সবাই মিলে মোটামুটি যারা জ্ঞানী গুণী ছিলেন তৎকালীন আহ সময়ে, তো তারা চিন্তা ভাবনা করলো যে আমরা কি করি, যে আমরা একটা মনে করেন পশুর চামড়া হোক, গাছের ছালে হোক, যে কোনো কোনো কিছুর মধ্যে কি অঙ্কন করে যদি রাখি যে এখান থেকে 500 হাত এরকম আব্দুর রহমান ভাইয়ের, এরপরে আব্দুল্লাহ ভাইয়ের, এরপরে এরকম যদি চতুর্দিকে একটা সীমানা নির্ধারণ করা থাকে, তাহলে কিন্তু কি হবে, আপনার এই সমস্যাটা আর দেখা দিবে না। তো তখন থেকে মানুষ এইভাবে কি করতো, যে একটা কোনো কিছুর মধ্যে এরকম আঁকাঝুঁকা করে রাখতো, তার কারণে পরবর্তী বছর আর কোনো খেলা ধাক্কা লাগতো না। সবাই জানতো যে আমার তো এই যে সীমানাটা আছে, এই যে গাছটা আছে, এই খুঁটাটা আছে, এখান থেকে আর 500 হাত 1000 হাত আমি চাষবাস করছিলাম। তো এই তখন থেকে আর কি ভূমি জরিপের চিন্তা ভাবনাটা আসছে। আর আমাদের দেশে বর্তমানে 4টা জরিপ বেশি প্রচলন, হ্যাঁ, যেগুলোর কথা আমরা জানতে পারি সেগুলো সিএসএস, আরএসবিএস, হ্যাঁ, বা বিআরএস। সিএস এটা ইংরেজরা একসময় আমাদের এই দেশটাকে দখল করে নিয়েছিল, আপনারা সবাই জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে দখল করে নিয়েছিল। তারা এই দেশটা দখল করে অনেক নির্যাতন নিপীড়ন করছে। তাদের আসলে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, এলাকা ভিত্তিক তারা কি করছে, জমিদার ঠিক করে দিছে, আর বাহিনী দিয়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতো। আসলে জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে কোন সরকারই টিকতে পারে না। তো এটা তো এখন বর্তমানে আমরা যে সময় চলতেছি, আপনারা দেখতেছেন যে কি পরিস্থিতি এখন আমাদের দেশে হচ্ছে। তো ইংরেজরাও অনেক শক্তিশালী ছিল, অনেক অস্ত্র ছিল, তারপরও জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে অনেক আন্দোলন হইলো। আন্দোলন হইয়া আপনার ওরা যে জরিপটা করছিল সেটার নাম সিএস,
মানে রাজস্ব আদায় করার জন্য সিএস জরিপটা করছিল। এটা হচ্ছে আপনার 1839 সাল থেকে 1888 সাল থেকে 1940 সাল। 1888 সাল থেকে কি, এই সালটা একটু মনে রাখতে হবে আপনাদের। কেন রাখতে হবে? আমরা যখন নকশা দেখবো না, নকশার ভিতরে কোনো ধরনের সিএসএস আর এস বি এস এগুলো লেখা থাকবে না, সালটা লেখা থাকবে। তো সালটা জানা থাকলে আমি বুঝতে পারবো যে নকশাটা বা ম্যাপটা কত সালে প্রস্তুত, তাহলে এটা এটার ভিতরে পড়ছে। তাহলে 1888 থেকে 1940 সালের ভিতরে কি হয়েছিল, সিএস জরিপটা হয়েছিল। এটা কারা করছিল? ব্রিটিশরা করছিল। তো ব্রিটিশরা করার ফলে এত সূক্ষ্মভাবে করছিল, আজ পর্যন্ত আপনার আর দ্বিতীয় কোনো একটা নকশা তৈরি হয় নাই ওদের মতো এত সূক্ষ্মভাবে। কিন্তু ওরা এত সূক্ষ্মভাবে করে খাজনা নেওয়ার পরেও একটা সময় এই আন্দোলনের কালে এই দেশ, আন্দোলনের কারণে এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। হ্যাঁ, এই বহুত আন্দোলন হচ্ছে, ইংরেজ খেতাব আন্দোলন, বাসের খেলা আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, দেওবন্দ আন্দোলন, ইংরেজ খেতাব আন্দোলন, এই ধরনের বহুত আন্দোলন আপনারা আমার থেকে আরো ভালো জানবেন। তো এইরকম আন্দোলনের জন্য এক এক পর্যায়ে ইংরেজরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কিন্তু এরা চলে যাওয়ার সময় চিন্তা করলো, আমরা যে এই জনগণের জমিটা আমরা নিয়ে নিছিলাম, নিয়ে আমাদের জমি এই জনগণ আবার আমাদের থেকে নিয়ে আদি চাষ করতো। তো আমরা এখন চলে যাব, এখন আর ওই জমিদারদের হাতে জমিটা রাইখা আমাদের এইভাবে গালি শোনার তো কোনো মানে হয় না। আমরা চলে যাব, বাস ইংরেজ জমিদার থেকে হাতে জমি নিয়ে জনগণকে বুঝাই দিয়ে যাই। তো আসলে দেখেন, একটা জরিপ করতে 1888 থেকে 1940, প্রায় 53 বছর সময় লাগছে। এখন ইংরেজ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তখন তারা আপনার ইয়াটা কোথায় পাবে? তখন আর কি বলে, চলে যাওয়ার জন্য এতটা সময় তারা কোথায় পাবে? এতটা সময় আর পায় নাই তারা। তো আপনার কি হয়েছে, ওরা চলে গেছে পাকিস্তান আর ভারত দুইটা ভাগ করে দিয়ে গেছে। তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলায় পাকিস্তান, আর ভারত একটা ভাগ। কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো এমনি কয়েকশো কিলোমিটার দূরত্ব, এমনি ভাগ হয়ে গেছে। মোট তিনটা ভাগ করছে, কিন্তু চালাকি করে দুইটা ভাগ বুঝাই দিয়ে গেছে। এরপরে আপনার পাকিস্তান সরকার ক্ষমতা আসার পরে মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরে আসার জন্য তারা একটা জরিপ কার্য হাতে নেয়, সেটার নাম হচ্ছে এসে। এখন মানুষের মধ্যে তো অনেক উল্টাপাল্টা, জমিদারদের হাতে জমি ছিল, এখন কত মারামারি কাটাকাটি হানাহানি। আসলে মানুষ এর ভিতরে সুশৃঙ্খলা ফিরে আনার জন্য তারা চিন্তা করলো, পাকিস্তান সরকার কত দ্রুত এই কাজটা শেষ করা যায়। তো এই জন্য তারা চিন্তা করলো যে আমরা অফিসে বসে কাগজটা দলিলটা খতিয়ানটা বানায় দিই, জরিপ সরেজমিনে জমি মাপার দরকার নেই, সরেজমিনে মাপতে গেলে তো অনেক বছর লাগবে। তো তারা কি করছে, সরেজমিনে বসে 1956 থেকে 63, 8 বছরে কি করলো, অফিসের মধ্যে বসেই তারা কি করে ফেললো, জরিপটা করলো। কিন্তু দেখা গেছে কি, এই যে এসে জরিপটা করলো যে এই সুশৃঙ্খলা ফিরে আনার জন্য, এদের আরো বিশৃঙ্খলা হয়ে গেছে, একজনের জমি আরেকজনকে লিখে দিয়েছে, একজনের জমি আরেকজন, এরকম অহরহ হয়ে গেছে। তো যে কারণে কি হয়েছে, যে কারণে আপনার যে হুজুর, কারণে, জি বলেন। এইগুলা ক্লাস কি ডাউনলোড হবে না? হবে, এটা পাবেন, আপনারা পাবেন। আচ্ছা দেখেন, এরপরে এরকম হওয়ার কারণে এখন বুঝতে গেল যে যা সুশৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করছিল, এর থেকে আরো বিশৃঙ্খলা বেশি হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনারা ভিডিওটা অফ রাখেন, আপনাদের ভিডিওটা কিন্তু সবার চোখের সামনে আসতেছে। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি, তারপরও আপনারা কি করেন, বন্ধ বন্ধ করে রাখেন, আপনারা আর চালু করেন না। এত মানুষ ভিডিও চালু করে রাখছেন আপনারা, আপনারা আপনাদের ভিডিওটা সবাই অফ করে দেন। আমি বন্ধ করে দিচ্ছি, আপনারা চালু করেন না। হ্যাঁ, হুম। আচ্ছা, এরপরে আপনার পাকিস্তানের একটা এসে জরিপ করার পরও আমাদের রাসেল ভাই আপনার ভিডিওটা বন্ধ করে দেন, আমি বন্ধ করে দিচ্ছি, আপনারা চালু করে রাখবেন না। তারপরে সংক্ষেপে মূল আলোচনা করার অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মূল আলোচনার ভিতরে আপনারা এই সালগুলো অবশ্যই মনে রাখতে হবে। সালগুলো যদি মনে না রাখেন, আপনারা কিন্তু এড করতে পারবেন না। আমাদের সূচনা আলোচনা এটাই। এরপরে আপনার আরেকটা কি বলে জরিপ করলো, সেটার নাম হচ্ছে আরএস, অর্থাৎ রিভিশনাল সার্ভে। তো এটাও পাকিস্তান সরকার করছে। মূলত একটা জরিপ করার পর 30% রদ বদল হওয়ার কারণে আরেকটা জরিপ করতে হয়। তো এই আরএস জরিপটা কত সাল থেকে করলো? আরএস জরিপটা আপনার 1965 সাল থেকে নিয়ে 1985 সাল পর্যন্ত সময় লাগলো আরএস জরিপটা করতে।
এরপরে আপনার বাংলাদেশ স্বাধীন হইলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পিএস বা বিহারের জরিপটা করলো, সেটা 1985 সাল থেকে নিয়ে এই পর্যন্ত চলমান আছে। এই হলো আমাদের কি এই আপনার সিএসএস আর এসপিএস চারটা জরিপ, এগুলো আপনারা খুব ভালো করে মনে রাখবেন এবং এগুলো আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানাবো, শিখাবো ইনশাল্লাহ। এগুলো একটু সংক্ষেপে আমি বললাম। তো আমরা কি কি শিখাবো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমরা জমি জমার যত মাপামাপি আছে, এখানে লেখা আছে যে বৈজ্ঞানিক সূত্রে জমির যত মাপামাপির কলা কৌশল আছে সবগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। মানে ভূমি বিজ্ঞানীরা যে সমস্ত সূত্র আবিষ্কার করছে সেই সমস্ত সূত্র দিয়ে কিভাবে জমি মাপতে হয় সেগুলো আমরা শিখাবো। এরপরে আপনার নকশা বা শীট থেকে জমির পরিমাণ কিভাবে নির্ণয় করবেন, স্কেল ধরে, কম্পিউটারে, আমরা কম্পিউটারে কিভাবে জমিটা মাপতে হবে সেটাও আমরা শিখাবো ইনশাল্লাহ শেষের দিকে। এরপরে সিএসএস আর এসবিএস যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম, এই সমস্ত খতিয়ান বা পর্চা বুঝবেন কিভাবে, এই বুঝার নিয়মটা কি, এগুলো শিখাবো। মানে মোট কথা জমির সমস্ত মাপামাপি শিখাবো, জমির যত কাগজপত্র আছে সবগুলো আপনি শিখতে পারবেন যদি মনোযোগের সাথে আপনারা ক্লাসটা ধরেন। আপনারা যদি শুধু ক্লাসে অ্যাড হন আর অন্য কাজে ব্যস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনাদেরকে কি করতে হবে, ক্লাসটা ধরতে হবে। আপনারা যদি ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সাথে ধরেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনারা শিখতে পারবেন পারবেন পারবেন। কারণ এই পর্যন্ত যতজনে আমাদের কোর্সে ভর্তি হয়েছে, একটু মনোযোগের সাথে ক্লাসগুলি করছে, প্রত্যেকজনই আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে শিখতে পারছে। এবং মাঠ পর্যায়ে আলহামদুলিল্লাহ অনলাইন থেকে কোর্স করে অ্যাভেলেবেল আমার থেকে অনলাইনে কোর্স করে কাজ করতেছে। কারণ জমি মাপা এত কঠিন, আমি আপনাদেরকে বোর্ডেও দেখাবো ইনশাল্লাহ। এই বোর্ডটা একটা নিয়ে এরপরে দেখেন, এরপরে আরো কিছু মাপামাপি আছে। ইট কাঠ, একটা দেওয়ালে পাটা ইট লাগবে, এটাও আমরা শিখাবো। কাঠ মাপা, সাইজ কাঠ, দরজা জানালা বিভিন্ন জায়গায় কাঠ লাগবে, কাঠ কিভাবে মাপামাপি করবেন সেটা শিখাবো। গাছ, বালু, মাটি, একটা বিল্ডিং এ মাটি ভরাট করলে কিভাবে মাপবেন, একটা পুকুর থেকে মাটি খনন করলে কিভাবে মাপবেন, এগুলো আমরা কি করব, শিখাবো ইনশাল্লাহ। আনাই গন্ডের সম্পদের হিসাব, সাত কবলা, হেবাদলির, মিউটেশন, নামজারি, খারিজ, ডিমার্কেশন, পাওয়ার অফ অ্যাটর্নি, মুক্তারনামা, টিসিআর, এফওআর, বায়াদলিল, স্কেচ ম্যাপ, দলিল যাচাই পদ্ধতি, এগুলো আমরা কি করব, শিখাবো। এছাড়াও কি ডিজিটাল প্রযুক্তিতে কম্পিউটারে জমি মাপার পদ্ধতি, এগুলো আমরা কি করব, শিখাবো। যা দ্বারা ঘরে বসেই আপনি যে কোনো এলাকার জমি মাপা দিতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও জমি জমার টুকিটাকি বিষয় হাতে কলমে শেখানোর জন্য রয়েছে সুপরিকল্পিত একটা সিলেবাস ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুব্যবস্থা, যা অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানো হবে। আসলে আমি আজকে একটু বেশি ডিপ্রেশনে আছি, বুঝছেন, এই জন্য আমার আসলে কথাগুলি বাইরে যাচ্ছে। আমি এর আগে যে ক্লাসগুলি করাইছি আপনারা ওগুলো ইউটিউবে পাবেন, আমাদের পেজের মধ্যেও পাবেন। আর পেজ থেকে আজকেও কি হচ্ছে, সরাসরি ক্লাসটা লাইভ হচ্ছে। এরপরেও আমি আমার জুম রেকর্ড যেটা করতেছি এটাও আমি কি করব, ছেড়ে দিব ইনশাল্লাহ। একটা জিনিস দেখেন, আমরা কিছু বিষয় জানি, শিখি ইনশাল্লাহ। এই যে এটা দেখেন, হ্যাঁ, পরিমাপ। আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখাইতেছি, যারা আমাদের ইউটিউব থেকে দেখবেন তারা, তাদেরকে তো আর স্ক্রিনটা দেখাতে পারতেছি না। আমাদের শীট আছে, আপনার 5টা শীট আছে, এর মধ্যে কি পরিমাপ শীট, যেটা এই যে 5টা শীটের মধ্যে পরিমাপ শীটটা আপনারা নিয়ে কি করবেন, আমাদের ক্লাসে দেখবেন, এমনিও বললেও বুঝবেন। যেমন পরিমাপ হচ্ছে মূলত 3 প্রকার। কি কি, একটা রৈখিক পরিমাপ, একটা বর্গ পরিমাপ, আর একটা হচ্ছে গণ পরিমাপ। রৈখিক পরিমাপ একদিকে লম্বালম্বি যে পরিমাপটা সেটার নাম হচ্ছে রৈখিক পরিমাপ। অর্থাৎ যেমন আমরা রাস্তার দৈর্ঘ্য কিলো মাপি না, এগুলো হচ্ছে রৈখিক পরিমাপ। তারপরে আপনার বর্গ পরিমাপ, বর্গ পরিমাপটা কি, আপনার দৈর্ঘ্য প্রস্থ দুইটাকে গুণ করে যে পরিমাপটা বের করা হয় সেটার নাম হচ্ছে কি বর্গ পরিমাপ। এরপরে আছে ঘন পরিমাপ, মানে আমরা যেটা শিখবো আর কি বেশি, যে বর্গ পরিমাপটা মানে স্কয়ার পরিমাপ, এই যে স্কয়ার ফিট বলি না, কত স্কয়ার ফিট, এটাই শিখবো আমরা সবচেয়ে বেশি। এটাই আমাদের কাজ জমি মাপামাপির মধ্যে লাগবে। এরপরে আরেকটা পরিমাপ আছে ঘন পরিমাপ, 3 দিকের পরিমাপ, তথা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা। একটা বিল্ডিং এ মাটি ভরাট করবেন, তো এটা উঁচুতা মাপতে হবে, কতটুকু উঁচু করতে হবে সেটা মাইপা, দৈর্ঘ্য প্রস্থটা মাইপা আপনি কি করতে পারবেন, মাটি কতটুকু লাগবে না লাগবে এটা হিসাব করে বের করতে পারবেন। একটা পুকুর থেকে মাটি খনন করা হলো, দৈর্ঘ্য প্রস্থ পুকুরের গভীরতাটা মাপতে হবে, তাহলে বুঝতে পারবেন। এরপরে ইট কাঠ বালু মাটি ইত্যাদির পরিমাপ, এগুলো আছে। এরপরে দেখেন এখানে চিহ্ন পরিচিতি, কোন সংখ্যার উপর যখন এরকম একটা র্যাপ চিহ্ন দেখবেন আপনারা, দেখেন, মনে করেন 10 লিখলেন,
এরকম একটা চিহ্ন দেওয়া হলো, আমি একটু করে দিই, শেয়ারটা বন্ধ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন ভালো করে। এই 10 উপর আমি এরকম একটা রেপ চিহ্ন দিলাম, এটা মানে 10 ফুট। এখন যদি আমি 2টা দেই তাহলে বোঝাবে ইঞ্চি, আর যদি আমি কি দেই 3টা দেই তাহলে এটা সুতা বোঝাবে আর কি। 3টা চিহ্ন এরকম থাকলে সুতা। আবার অনেক সময় দেখা যাবে এরকম মনে করেন সংখ্যার উপরে এরকম গোল বৃত্তর মতো একটা চিহ্ন থাকে, সেটা নাম হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি হচ্ছে যে কোনো গোলাকৃতির বস্তুকে 360 ডিগ্রি বলে। এরপরে যেমন এই দেখাই, আমি একটু দেখাই ফেলাই। না, কলমটা এই ধরনের একটা গোলাকৃতির বস্তু, হ্যাঁ, কতটুকু দেখতেছেন আপনারা? এই গোলাকৃতির বস্তুর অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি, 4 ভাগের 1 ভাগ। এই যে এখান থেকে সোজা আপনার যখন উঠবে, এভাবে সোজা যখন একটা দেওয়াল, এটা দেওয়াল থেকে সোজা একটা দেওয়াল উঠলো, এই যে মাঝে যে একটা কোণা তৈরি হলো, এটা নাম হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। তো এটা আমরা আরো কি করব, ভালো করে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। আমাদের ত্রিভুজ যখন শিখাবো তখন আমাদের এটা শেখানো হবে ইনশাল্লাহ ভালো করে। তো এটা লেখলে 360 ডিগ্রি, ডিগ্রিটা আমরা এটা অ্যাঙ্গেল বোঝাইতেছি আর কি, বাঁকার সিস্টেমটা বোঝাবো। এটা ওই ডিগ্রি না যেটা আপনার ওই যে আমরা বলি তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা ডিগ্রি আমরা না। এটা আমাদের ডিগ্রিটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, কোণাটা কত ডিগ্রি, মানে বাঁকাটা কি ধরনের বাঁকাটা। তো এইরকম সোজা সোজা উঠে গেলে এটা বলে 90 ডিগ্রি। এর অর্ধেক হলে 45 ডিগ্রি, এর থেকে বেশি হলে আরো বেশি হবে পরিমাণ। এরকম অর্ধেক সমান সমান হলে এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা যাক, এরপরে দেখেন এরপরে যেটা দেখাতে চাইতেছিলাম, আমরা কিছু পরিমাপ করি। চিহ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন, সরকার স্বীকৃত কিছু পরিমাপ, সেগুলো হচ্ছে 4.356 বর্গ ফুটে হচ্ছে কি আপনার 1 অযুতাংশ। অযুতাংশটা কি? 1 শতাংশ টাকা আমরা সবাই বুঝি যে 1 শতাংশ, 1 শতাংশ। 1 শতাংশের 100 ভাগের 1 ভাগকে অযুতাংশ বলা হয়। আর 100 অযুতাংশ হচ্ছে 1 শতাংশ। মোট কথা এই উপরেরটার মধ্যে এটি আছে আর কি। আর 435.6 বর্গ ফুটে কি হয়, এক আপনার শতাংশ হয়। দেখেন আমি বর্গফুটটা বোঝাই, বর্গফুটটা আপনারা অনেকে হয়তো না বুঝতে পারেন। তো এই দেখেন এইরকম একটা টাইলস, ঠিক আছে, এটা মনে করেন চতুর্দিকে 1 ফুট 1 ফুট 1 ফুট। এটা দেখাইতে হলে আপনাদেরকে দেখাইতে হইব। তো দেখেন এই যে আমাদের কি আপনার চারদিকে 1 ফিট 1 ফিট 1 ফিট যদি হয়, এটা নাম হচ্ছে 101 বর্গ ফিট। এইরকম 435টা টাইলস হইলে যে পরিমাণ জায়গা নিবে এটার নাম হচ্ছে 1 শতাংশ। আর এটার 1 শতাংশের 100 ভাগের 1 ভাগকে বলা হয় কি অযুতাংশ। তো এরপরে দেখেন 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ। এতটুকু আপনারা জানা রাখেন। এরপরে আছে আপনার 14,400 বর্গ ফুট। এই যে যেগুলো আমি আঁকতে আঁকতে রাখছি, ঠিক চিহ্ন দিয়ে রাখছি, বোল্ড করে রাখছি, এগুলো হচ্ছে বেশি বেশি কি করতে হবে আপনার আয়ত্ত করতে হবে আর কি ইনশাল্লাহ। এবার যে 720 বর্গ ফুটে 1 কাঠা, এটা সরকার স্বীকৃত, কিন্তু এটা কোথায় আছে আমি জানি না। আমাদের দেশে 10 শতাংশে 1 কাঠা, ঢাকাতে 1.5 শতাংশে 1 কাঠা। ঠিক আছে, তো ঢাকা এমনিতে সরকার স্বীকৃত পরিমাপের মধ্যে আছে 1 কাঠা সমান 1.658 শতাংশ। 14,400 বর্গ ফুটে 1 বিঘা, এটা নির্দিষ্ট। আর 20 কাঠা, ওই যে 720 বর্গ ফুটে 1 কাঠা যেটা, সেই রকম 20 কাঠায় 1 বিঘা। আর 1 বিঘা সমান সমান শতাংশ হিসেবে কত, 33.6 শতাংশ। এরপরে 100 শতাংশ সমান সমান 1 একর। এগুলো আমি আরো পড়াবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে কি দেখেন মনে করেন এটা একটা জমি, ঠিক আছে। তো এটা মনে করেন
এই উপরের দিকে 100 বর্গ ফিট, এদিকে মনে করেন 100 বর্গ ফিট, এদিকে মনে করেন 50 বর্গ ফিট, ঠিক আছে? 50 ফিট বর্গ ফিট, সরি আমি ভুল বলছি, 100 ফিট, 100 ফিট, 50 ফিট, 50 ফিট। এই জমিটা আমরা মাপতে, দেখেন জমি মাপা কিন্তু অনেক কঠিন কিছু না। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্র দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এই যে 100 গুণ দিব 50, ঠিক আছে? 5 থেকে 5 আপনার 3টা শূন্য বসায় দেন, এই যে 5000 বর্গ ফিট, ঠিক আছে? এবার আমরা 1% সমান সমান কত বর্গ ফিট বলেন তো? 1% সমান সমান 435.6 বর্গ ফিট। তাহলে 5000 ভাগ 435.6, এই কথাটা মনে রাখতে হবে বারবার। আমরা এই জিনিসটা দিয়ে কি করবো, এটা হচ্ছে আমাদের পাথর, মাপামাপি করবো না। 435.6 বর্গ ফিট হচ্ছে এটা কি, একটা পাথরের মতো। তো এই 435.6 বর্গ ফিটে 1%। তো দেখেন আমরা 435.6 দিয়ে ভাগ দিলাম, এবার সমান সমান দিই, তাহলে 11.478, মানে আমরা দশমিকের পরে দ্বিতীয় ঘরে দেখতে হয়, তৃতীয় ঘরে দেখতে হয়, যদি 6 অথবা 6 এর বেশি হয় দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করতে, সেই হিসেবে 11.48%, 4.8%। এই আমরা এই জমিটা মাপলাম, মনে করেন এটা একটা জমি আর কি, সরাসরি গিয়ে আমরা মনে করেন চিন্তা ধরে মাপলাম। আপনার আপনি যে বিল্ডিং এর মধ্যে আছেন, বর্তমানে যে রুমটার মধ্যে আছেন, আপনি দৈর্ঘ্যটা প্রস্থটা মাইপা যদি কি করেন 435.6 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার এখানে কতটুকু জায়গা আছে বের হয়ে যাবে আপনার বিল্ডিং এর ভিতরে। তো এই হইলো নিয়ম কানুন আর কি। আর কি কি শিখাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ 2টা ক্লাস হবে, তখন আপনারা কি করতে পারবেন, আরো করতে পারবেন। একজন ভাই কি জানি জিজ্ঞাসা করতে চাইছিলেন, আপনি বলতে পারেন এবার। আসসালামু আলাইকুম জি জি বলেন। স্যার। একবার পাকিস্তানে বসে আছি, আপনি ঠিকানা আমি পাচ্ছি না, দিতেও পারতেছি না। ভাই এটা তো আপনি আমার আজকে জ্বালায় ফেলাইছেন, আপনি বারবার কল দিতে দিতে আমার জান শেষ। আপনার কল কাটতে কাটতে আমি ক্লাসই করাইতে পারতেছি না। আপনি আগে থেকে আমার সাথে যোগাযোগ করবেন না, ক্লাসটা শুরু হইলে যদি আপনি আমার কল দেন। আমার তো আগামী মোবাইল তো স্যার আমার আজকে দেরি হয়ে গেছে, এখন আচ্ছা যাক, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনি আমাকে একটু পার্সোনাল ভাবে বললেন, এমনি আরো কারো কোনো কিছু জানার থাকলে বুঝার থাকলে আপনারা বলতে পারেন। আর আমাদের এই কোর্সটা আমাদের ভর্তি হতে গেলে আমরা এমনি 2040 টাকা কোর্স ফি নেই। তো এখন আমরা 50% ছাড়ে মাত্র 1020 টাকা ভর্তি নিচ্ছি। 3 মাসের কোর্সের মধ্যে আর কোনো ফি দিতে হবে না আপনাদেরকে, 3 মাসে মাত্র হুজুর 1020 টাকা। এরপরে যখন আপনারা সার্টিফিকেট নিতে চাইবেন, সার্টিফিকেট নিতে গেলে আমাদের যে সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে সার্টিফিকেটটা, সেটার জন্য 1530 টাকা দিয়ে আপনারা অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন, আমার অফিসে এসেও পরীক্ষা দিতে পারবেন। এটা সিস্টেম। আর একটা আছে আমাদের কারিগরি, সেটা যদি পরীক্ষা দেন আপনারা 3000 টাকা 3 মাসেরটা, আবার 6 মাসেরটা আপনার 4000 টাকা, সেটা কুমিল্লা গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা কি স্যার আমি ভবিষ্যতের পিডি? এটা ভবিষ্যতের পিডি? জি বলেন। আমি দেখা করতে চাই আপনার সাথে। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। আমার আমার হুজুর একটা প্রশ্ন করবো? অফিসটা হচ্ছে আপনার ইয়াতে, আপনার ঢাকা রায়েরবাগ আছে না? আমি রায়েরবাগ বাজারে বসে আছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সরাসরি আইসেন মোহাম্মদবাগ হাসান মসজিদের সামনে। আমার মাদ্রাসার নাম হচ্ছে রাবিয়া বসরি মাদ্রাসা, এবং রাবিয়া হুজুর বসরি একটা মোহাম্মদবাগ প্রশ্ন রহমতুল্লাহ ছিল, মাদ্রাসা জিজ্ঞেস এবং করবো? ইসলামিক একাডেমি। তো স্যার আমি একটু বলতে গেলে আপনি একটু ধরেন মোহাম্মদবাগ বা কি মসজিদ? হাসান মসজিদ, হাসান মসজিদ। আপনি এখানে জিজ্ঞেস না করে আমাকে পার্সোনাল ভাবে এটা জিজ্ঞাসা, আরো কারো কোনো কিছু জানার থাকলে এমনি এখন করেন, না হলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত শেষ। আর হুজুর সপ্তাহে ক্লাস কয়দিন হবে? সপ্তাহে একদিন ক্লাস হবে, মঙ্গলবার, মঙ্গলবারে 2টা ক্লাস হবে। আমাদের এক একটা হুজুর ক্লাস আমাকে 35-40 মিনিট করে, 45তম এরকম 2টা ক্লাস ব্যাচেরটা, হবে। জি হুজুর আমাদের 45তম ব্যাচেরটা মানে শেষ হবে এটা কবে বুধবারে হবে। ক্লাস? 45তম 46তম ব্যাচ সেটা আলাদা আলাদা, এটা 47তম ব্যাচ, এটা আলাদা। আপনারা 45তম ব্যাচের ও তো আচ্ছা ক্লাস আচ্ছা। বুধবারে।
স্যার আচ্ছা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমরা অনলাইনে ক্লাসের জন্য আপনার যে প্রেজেন্টেশনটা ভেরি নাইস। তো মাঝে মধ্যে আপনাকে অস্পষ্ট দেখা যায় এবং এটা নেটওয়ার্কের কারণে হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এটা আমার এখানে এখানে যারা তো ক্লাস ওয়াইফাই করবে দিয়ে আমি স্যার, ক্লাসটা করাচ্ছি। আপনার এখানে যদি নেটটা একটু স্লো হয় তাহলে আপনি অনেক সময় অস্পষ্ট হতে দেখতে পারেন পারেন। স্যার। বাকি আমরা এখন এই জুমের ক্লাসটা যখন দিয়ে দিব, আর আমাদের এই যে ফেসবুকে সরাসরি হুজুর ক্লাসটা একটা লাইভ প্রশ্ন হবে, করব। ওই ক্লাসগুলো ক্লিয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনি জুম ক্লাসে যদি না দেখতে পারেন, পরবর্তীতে আমাদের আবার কি লাইভ ক্লাসটা আবারও দেখতে পারবেন, যতবার ইচ্ছা দেখতে স্যার, পারবেন আজীবনের জন্য। জি আমি জানতে চাচ্ছি আপনার জুম ক্লাসের সাথে আমি যে মনোযুক্ত থাকবো, পরবর্তীতে জি আপনি ভিডিও দেখে আমি এটাকে জি অতটা সেন্সিটিভ হিসেবে নিতে পারবো না। সো আমি আপনার এখানে খুব ইন্টারেস্টেড ফিল করছি যে আমি ক্লাসটা করব এবং আপনি এখানে ভর্তি হব। কিন্তু আপনার এখানে এই জি জি যারা ভর্তি হবেন তাদেরকে অবশ্যই একটা নোটিস করবেন যে 40 মিনিট ক্লাস করবেন, 40 মিনিটের মধ্যে 10 মিনিট রাখবেন আমাদের প্রশ্নের জন্য, যেটা ক্লাসের শেষ এটা প্রান্ত। তো অবশ্যই। কারণ প্রশ্ন যতক্ষণ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনলাইন ক্লাসে আচ্ছা, আমি আজকের ক্লাসটা অনেকটাই। লিঙ্কটা কেটে যেতে পারে, হ্যাঁ। আজকের ক্লাসটা আর কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলতে পারেন, এখন আমাদের ক্লাস কিন্তু আচ্ছা শেষ। স্যার, এখন আমরা কি প্রশ্ন নেক্সট ক্লাস আবার কখন পাবো? আগামী মঙ্গলবার ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ফ্রি ক্লাস কয়টা? হুজুর হ্যালো, জি ভাই ফ্রি শুনতে ক্লাস পাচ্ছেন? কয়টা? হ্যালো, আগামী মঙ্গলবারে ক্লাস হবে 9টা 30-এ ইনশাল্লাহ। হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে সাবেক জি খতিয়ানে একটা মানে হিস্সা আছে যে আপনার 5 আনা 6 গন্ডা 2 করা। আচ্ছা, হ্যাঁ, মোট আপনার জমি প্রশ্ন আমি হচ্ছে বুঝতে 1 পারছি। একর। এই ধরনের প্রশ্নটা এখানে দিব না ইনশাল্লাহ। আপনি পার্সোনাল ভাবে আমাকে বললেন, আর আমরা খতিয়ানের ক্লাসে আমরা খতিয়ানের প্রশ্ন উত্তরটা দিব ইনশাল্লাহ। আজকে তো খতিয়ান পড়াই নাই। আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে আজকের কোর্স সম্পর্কে, আজকের ক্লাস সম্পর্কে, ভর্তির ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আমাদের লিঙ্কটা কেটে গেলে আপনারা কি করবেন, এই ইয়ার মধ্যে প্রশ্ন দিয়েন আমাকে পার্সোনাল ভাবে। 017 33 47 23, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে কি দিবেন, নক দিয়ে আমার কাছে জানতে পারবেন। যে কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে ওখানে করেন। হুজুর 6 মাসের কোর্স কি আপনি করান? জি জি 6 মাসের কোর্স আছে। 6 মাসের কোর্সে আমাদের 3 মাসের কোর্সের সাথে শুধু আমাদের কি ফরায়েজ নামে আরেকটা বিষয় আছে, ওই বিষয়টা অ্যাড করা আছে। এটা সহ পরীক্ষা দিলে পরে 6 মাসের সার্টিফিকেট দেওয়া হয়। জি হুজুর। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিই। আপনাদের আরো কারো কোনো প্রশ্ন থাকলে আর ভর্তির ব্যাপারে কিছু জানার থাকলে, যেটা বললাম 017 33 47 23 02, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিবেন। আর ভর্তির জন্য আগামী মঙ্গলবারের আগে আগে সবাই ভর্তি হয়ে যাবেন, যেহেতু আমরা প্রতি 15 দিন পর পর এক একটা ব্যাচ নিব ইনশাল্লাহ। তো এই 15 দিনে আবার 3-4টা ক্লাস হয়ে যায়। তো আমরা আগামী ক্লাসের আগ পর্যন্ত শুধু ভর্তি হওয়ার সুযোগ আছে। আর আমরা 50% ছাড় যেটা দিছি, এই এটা দ্রুত ভর্তি হইলে আগামী সপ্তাহের আগে যদি আপনারা ভর্তি হন আগামী ক্লাসের আগে, তাহলে এই ছাড়টা পাবেন। এছাড়া কিন্তু পরবর্তীতে ভর্তি হইলে আপনার 2040 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই অনেক কষ্ট করে সময় দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি আজকে অনেকটা ডিপ্রেশনে আছি, যার কারণে আমি আসলে ঠিকমতো কথাও বাইজা বাইজা আসতেছে। কিন্তু যারা আমার পুরাতন স্টুডেন্ট